নারী স্বাস্থ্য শুধু শারীরিক সুস্থতার বিষয় নয়, এটি মানসিক, সামাজিক ও প্রজনন স্বাস্থ্যের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সুস্থ নারী পরিবার ও সমাজের শক্তি হয়ে ওঠে, কিন্তু দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার ও অপুষ্টি নারী স্বাস্থ্যের বড় বাধা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য, মানসিক স্বাস্থ্যের যত্ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা নারীর জীবনমান উন্নত করে। কিশোরী বয়স থেকে শুরু করে মাতৃত্ব ও বয়োবৃদ্ধ প্রতিটি ধাপে বিশেষ যত্নের প্রয়োজন। তাই নারী স্বাস্থ্য রক্ষা ও উন্নয়ন ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। স্বাগত নোবেল লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় নারীদের থাইরয়েড সমস্যা। আলোচনা করতে আমাদের সাথে আছেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক ও থাইরয়েড বিভাগের প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার জিনাত জাবিন। দর্শক, স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। ম্যাম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। ম্যাম, এখন কিন্তু দেখা যাচ্ছে WHO-র তথ্য মতে দেখা যাচ্ছে প্রতি হাজারে একজন এই থাইরয়েডের সমস্যায় ভুগছেন, এবং আমরা কিন্তু কথা বলতে যাচ্ছি নারীদের থাইরয়েড সমস্যা নিয়ে। একটু শুরুতেই থাইরয়েড গ্রন্থি নিয়ে জানতে চাই যে থাইরয়েড গ্রন্থি কি এবং এটা কিভাবে কাজ করে। থাইরয়েড গ্রন্থি আসলে একটা প্রজাপতির মতো দেখতে একটা ছোট্ট গ্রন্থি, যেটা আপনার সবার গলার সামনে স্বরযন্ত্রের ঠিক নিচেই অবস্থিত। কিন্তু গ্রন্থিটা ছোট হলেও এটা একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ হরমোন T4 এবং T3, থাইরক্সিন এবং ট্রাইআয়োডোথাইরোনিন নামে দুটো হরমোন তৈরি করে, যা আমাদের শরীরের যে বিপাক, শরীরের বৃদ্ধি এবং নারী স্বাস্থ্য বলেন বা অন্যান্য অর্গানগুলোর কন্ট্রোল সব কিছুর সাথে জড়িত। একটু জানতে চাই, এখন কিছু নারীদের মধ্যে থাইরয়েডের সমস্যা বেশি পরিলক্ষিত হচ্ছে, এর পেছনে কারণগুলো কি? আসলে ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু নারীদের মধ্যে আসলে থাইরয়েডের রোগটার প্রবণতাটা একটু বেশি। তো নারীরাই বেশি কেন এফেক্টেড হয় এই জিনিসটা চিন্তা করলে আমরা যে যতটুকু বুঝতে পারি যে নারী হরমোন যেগুলো রয়েছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলোর তারতম্য যখন হয় প্রতি মান্থে মেনস্ট্রুয়াল সাইকেল এবং যে ঋতুর মধ্যে দিয়ে নারী চলে, সেখানে থাইরয়েড হরমোনের সাথে এদের একটা কনফ্লিক্ট হয়, এবং সেইটাই সম্ভবত বলা হয় এখনও সম্ভবত নারীদের থাইরয়েড রোগের প্রাদুর্ভাবটা বেশি করে থাকে। আরেকটি বিষয় কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে অনিয়মিত মাসিক। এই অনিয়মিত মাসিক থাইরয়েড হরমোনের সমস্যা সৃষ্টির সাথে কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, আছে। এবং দেখা যাচ্ছে যে আমরা থাইরয়েডের মেইন যে দুটো রোগ সাধারণত ডিল করি, যে থাইরয়েড গ্রন্থি কম কাজ করলে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, এবং বেশি কাজ করলে বলি হাইপারথাইরয়েডিজম। তো হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুটো রোগেই কিন্তু দেখা যায় যে মেনস্ট্রুয়াল সাইকেলের ইরেগুলারিটির সাথে এটা জড়িত থাকে। তো এটার কারণ হলো যে যখন ইস্ট্রোজেন বেশি হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে থাইরয়েড হরমোনটা একটু কম কাজ করতে থাকে। তো এই কারণে মাসিকের অনিয়মিত হয়ে যাওয়ার ব্যাপারটা জড়িত থাকতে পারে। এখন কিন্তু আমরা দেখছি আমাদের জীবনযাপনে একটু পরিবর্তন হয়েছে, খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়েছে। অনেকেই দেখা যাচ্ছে যে স্থূলতায় ভুগছে, অনেকেরই আবার দেখা যাচ্ছে ওয়েট যেটা দরকার, ওজন যেটা দরকার তার থেকে কম। এই ওজন, বাড়তি ওজন বা কম ওজন থাইরয়েড সমস্যার সাথে সম্পর্কিত কিনা? বাড়তি ওজন থাকা মানেই যে সে থাইরয়েড সমস্যায় ভুগছে তা নয়, তবে হাইপোথাইরয়েড পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার বিপাকটা কমে যায়, স্বাভাবিকের যে মেটাবলিজমটা কমে যায়। যখন এটা হয় তখন দেখা যায় যে তার ধীরে ধীরে ওয়েট গেইন হতে পারে। আর ঠিক অপোজিটটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম রোগীদের ক্ষেত্রে, তার দেখা যায় যে বিপাকটা বেড়ে যাচ্ছে, তখন তার কিন্তু ভালোভাবে সে খেতে পারছে, তার ক্ষুধাও আছে, কিন্তু তার ওজন কমে যাচ্ছে। এটা পেশেন্টরা এসেই বলে যে আমি স্বাভাবিক খাই, আমার প্রচুর ক্ষুধা হয়, কিন্তু তারপরেও আমার ওজন কমে যাচ্ছে। তো এই দুটো একটা বেশ মানে কমন সিমটম যেটা আমরা পাই, কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র স্থূলতা থাইরয়েডের কারণেই হচ্ছে, আরও অন্যান্য অনেক কারণ। এবং আমাদের খাদ্যাভ্যাস যেটা বললেন যে ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডের উপরে নির্ভরতা, এটা কিন্তু একটা বড় কারণ। আমরা একটু হাঁটতে চাই না, আমরা একতলা থেকে তিনতলাও দেখা যায় যে লিফটে করে উঠতে চাই। তো এইসব প্রবণতাও কিন্তু মানুষকে স্থূল করে দিচ্ছে। এখন কিন্তু আমরা দেখছি আমাদের মানসিক চাপটাও বেড়েছে। মানসিক চাপের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা? সরাসরি বললে ওভাবে বলবো না যে মানসিক চাপের সাথে থাইরয়েডের সমস্যা জড়িত, তবে এটা ঠিক যে
যখন থাইরয়েড গ্রন্থির কোনো একটা অনিয়ম হয় তখন স্বাভাবিকভাবে পেশেন্টের ডিপ্রেশন যেমন কাজ করতে পারে, সেরকম অতিরিক্ত দুশ্চিন্তা, অ্যাংজাইটি এই জিনিসগুলো থাকতে পারে। আপনি কিন্তু হাইপোথাইরয়েডের কথা বলছিলেন এবং আমরা আরেকটি শব্দ শুনে থাকি, সেটা হচ্ছে হাইপারথাইরয়েড। হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড দুটোর মধ্যে রোগীরা কিভাবে পার্থক্য করবে লক্ষণগুলোর মাধ্যমে? আপনি যেহেতু ডাক্তার, আপনারা জানেন যে আমাদেরকে একেবারে যখন আমরা ব্যাচেলর এমবিবিএস পড়তে থাকি তখনও টিচাররা বলে থাকে যে একটা রোগ তুমি ইভেন ওভার টেলিফোনও তুমি ডায়াগনোস করতে পারবা, সেই রোগটা কি? সেই রোগটা কিন্তু হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েড রোগীর সব কিছুই কেমন যেন স্লথ হয়ে যায়, হ্যাঁ, সব কিছুই স্লো। তার কথা বলার থেকে শুরু করে তার ওজন বেড়ে যাওয়া, তার কার্যক্রম সে ভুলে যাচ্ছে, সে হঠাৎ ঘুমিয়ে পড়ছে। এটা কেন হচ্ছে? কারণ তার থাইরয়েড গ্রন্থির যে হরমোনগুলো ওগুলো অনেক কম নিঃসরণ হচ্ছে এবং সেটা রোগীর সামগ্রিকভাবে তার জীবনের উপরে প্রভাব ফেলছে। তো তখন হাইপোথাইরয়েড পেশেন্টদেরকে আমরা স্বল্প মাত্রায় থাইরক্সিন ওষুধ দিয়ে তার ট্রিটমেন্ট করে থাকি। আর অপোজিট জিনিসটা যেটা হাইপারথাইরয়েড, তখন দেখা যায় যে তার যতটুকু দরকার তার তুলনায় বেশি হরমোন তৈরি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। সেটা আবার কী করছে, তাকে একদম ওয়েট লস করিয়ে দিচ্ছে, তার মাসল বাল্ক কমিয়ে দিচ্ছে, অনেক সময় প্যালপিটেশন থাকে এবং হাইপারথাইরয়েড রোগী দেখা যায় যে অন্যান্য অর্গানগুলোও এফেক্টেড হয়, যেমন হার্ট, মাসল, বোনস সব কিছুতে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটু জানতে চাই যে আমরা যেহেতু হাইপার এবং হাইপোথাইরয়েডিজমের কথা শুনছিলাম, এছাড়াও আরেকটি দেখা যায় থাইরয়েড নোডিউল দেখা যাচ্ছে। এই থাইরয়েড নোডিউল যদি দেখা যায়, রোগীরা কিভাবে বুঝবে যে সে বিনাইন কোনো সমস্যায় ভুগছেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যখন পেশেন্টরা আসে একটা থাইরয়েড নোডিউল নিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার কোনো সিমটমসই নাই, হঠাৎ একদিন খেয়াল করেছে কিংবা অন্য একজন বলেছে যে তোমার গলাটা একটু ফোলা দেখা যাচ্ছে। তো তখন আমরা থাইরয়েড নোডিউল সবার আগে একদম খুব সহজে ডায়াগনোসিস করতে পারি। একটা খুব ভালো হাই রেজলিউশন যদি নেকের একটা আলট্রাসাউন্ড করি, আলট্রাসাউন্ড দিয়েই কিন্তু আমরা নোডিউলটার অনেক কিছু জানতে পারি, যেমন এটার সাইজ কেমন, কোন লোবে অবস্থিত, ডান দিকে না বাম দিকে, তারপরে এটা কি কনসিস্টেন্সিটা কেমন, এগুলো জানতে পারি। পরবর্তীতে আমরা যেটা করি যে নোডিউলটা যদি আমাদের দেখে সন্দেহ লাগে, তখন আমরা অন্য পরীক্ষা যেমন সাইটোলজি করে একটু দেখতে পারি যে এটা কি আসলে কোনো বেনাইন নোডিউল নাকি এটা কোনো ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে। তখন আমরা অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী আর কি ম্যানেজমেন্টে যাই। নোডিউলের ধরন অনুযায়ী আপনারা চিকিৎসা দিচ্ছেন। একটু থাইরয়েডের সমস্যা চিকিৎসা সম্পর্কে জানতে চাই। রোগীরা যখন আপনাদের কাছে আসেন থাইরয়েডের সমস্যা নিয়ে, কিভাবে চিকিৎসা দিচ্ছেন? প্রথমত আমরা তার হরমোন পরীক্ষা করে দেখি যে পেশেন্টটার হরমোনের মাত্রাটা কেমন আছে, সে কি ইউথাইরয়েড নাকি হাইপো নাকি হাইপার, এটা দেখতে পারি। তার সাথে হচ্ছে যে অন্যান্য পরীক্ষাগুলো যেমন করা হয়, আমরা হরমোন করি, আলট্রাসাউন্ড করে দেখি যে গ্ল্যান্ডের সাইজটা ঠিক আছে কিনা, নোডিউল আছে কিনা। যদি প্রয়োজন হয় কখনো কখনো আমরা থাইরয়েড স্ক্যান করি। যখন দেখি যে পেশেন্টের হরমোনের মাত্রা অত্যন্ত কমে গিয়েছে এবং সে হাইপারথাইরয়েডের দিকে যাচ্ছে, তখন আমরা আরেকটা পরীক্ষা করি, রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক। হ্যাঁ, আয়োডিন আপটেক করলে আমরা ফাংশনটা বুঝতে পারি যে পেশেন্ট কেমন আছে। তারপরে আমরা নোডিউল পেলাম, নোডিউল যদি আমরা বেনাইন পেয়ে যাই তাহলে তো ভালো কথা, আমরা কেয়ারফুলি তাকে অবজার্ভ করব। কিন্তু যদি এটা ম্যালিগনেন্ট হয় তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি একদমই ডিফারেন্ট থাকে এবং সেটার জন্য আমাদের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী আমরা থাইরয়েড ক্যান্সারের ম্যানেজমেন্ট দিয়ে থাকি। ম্যাডাম, আমরা আরও বিস্তারিত জানবো, শুনছি সময় আছে এটা স্বল্প বিরতির। দর্শক, নোবেল লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটার নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নোবেল লাইট 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটা। আজকের আলোচনার বিষয় নারীদের থাইরয়েড সমস্যা। আলোচনা করতে আমাদের সাথে আছেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক ও থাইরয়েড বিভাগের প্রধান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাক্তার জিনাত জাবিন। ম্যাম, আমরা বিরতির পূর্ব মুহূর্তে কিন্তু বলছিলাম যে চিকিৎসার বিষয়ে গর্ভকালীন সময় কিন্তু অনেক নারীদেরই এই থাইরয়েডের সমস্যা ধরা পড়ে। গর্ভকালীন সময়ে যদি থাইরয়েডের সমস্যা ধরা পড়ে, মায়েদের বা অনাগত সন্তানের কী ধরনের ঝুঁকি হতে পারে? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা দেখি আমাদের থাইরয়েড রোগীগুলোর গর্ভধারণেও সমস্যা হয় এবং গর্ভকালীন যখন ডায়াগনোসিসটা প্রথম হয় তখনকার সময়টা নিয়েও আমরা একটু চিন্তিত হই। কারণ আমাদের একটা জিনিস জানতে হবে যে শিশুর যখন মায়ের পেটে থাকছে সেই সময় কিন্তু যখন তার বয়স 6 সপ্তাহ, 6 সপ্তাহের একটা ফিটাস যেটা আমরা বলি, 6 সপ্তাহের একটা শিশুর
থাইরয়েড গ্রন্থিটা গঠন হয়। তো ওই সময়ে যদি থাইরয়েড হরমোনের মাত্রাটা না ঠিক থাকে মায়ের, তাহলে কিন্তু আমরা একটু চিন্তিত হয়ে পড়ি যে সঠিকভাবে তার বাচ্চার থাইরয়েড গ্রন্থিটা গঠন হচ্ছে কিনা। তো এখানেও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একদম সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে যে আমরা গর্ভকালীন সময়ে কোন মাত্রায় টিএসএইচ অন্তত সেটা ফলো আপ করবো এবং মেনটেন করব। হ্যাঁ, সেটা আমরা তাকে, যেটা আমাদের গাইডলাইন অনুযায়ী যে প্রতি মাসেই আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং FT4টা অন্তত যদি একবার করে চেক করতে পারি এবং অ্যাকর্ডিংলি যদি তাকে আমরা থাইরয়েডের মেডিসিন যেটা লাগছে সেটার ডোজটা নির্ধারণ করে দিই, তাহলে একদম নিশ্চিন্ত থাকা যায় যে তার গর্ভকালীন সময়ে কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয় কিন্তু দেখা যায় যারা থাইরয়েড সমস্যায় ভুগছেন তাদের প্রশ্ন থাকে যে থাইরয়েডের ওষুধ কি আজীবন খেতে হয় কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে যে যখন আমরা থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্ট করি তখন কিন্তু আমরা তার থাইরয়েড গ্রন্থিটা সম্পূর্ণভাবে সার্জারি করে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে কোনো না কোনো ওষুধ দিয়ে তো তার কাজটা কন্টিনিউ করতে হবে, তখন কিন্তু থাইরক্সিন তার লাইফ লং খেতে হবে। আর যে রোগী হাইপোথাইরয়েড রোগে ভুগছেন তারও কিন্তু থাইরক্সিন লাইফ লং খেতে হতে পারে। কিন্তু আমি আমার রোগীদের ক্ষেত্রে বলি যে দেখেন, আপনার ছোট্ট একটা ওষুধ খেয়ে যদি আপনার থাইরয়েড গ্রন্থির কার্যক্রমটা স্বাভাবিক থাকে, অসুবিধাটা কি? সকালে উঠে একটা ওষুধ খাচ্ছেন, আর তো কিছু করতে হচ্ছে না। তো একটা মাত্র ওষুধই কিন্তু দেখা যায় যে একটা পেশেন্টের লাইফস্টাইলটা একদম স্বাভাবিক রাখতে, কোয়ালিটি অফ লাইফটা একদম স্বাভাবিক রাখতে কিন্তু অনেক হেল্প করে। তো আজীবন খেতে হতে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাই, আয়োডিনের সাথে কিন্তু বলা হয়ে থাকে আয়োডিনযুক্ত লবণ বা আয়োডিনের সাথে থাইরয়েডের সম্পর্ক আছে। এখন তো আসলে আয়োডিনযুক্ত লবণ বাজারে পাওয়া যাচ্ছে, আয়োডিনযুক্ত লবণ খেলে আসলে থাইরয়েডের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে কিনা? আমরা জানি যে বাংলাদেশ আসলে একসময় বেশ আয়োডিনের অভাব জন্যই তো একটা জিওগ্রাফিক্যাল এরিয়া ছিল বাংলাদেশে। তো বাংলাদেশে আগে যেরকম আয়োডিনের ঘাটতি ছিল সেটা কিন্তু অনেকাংশেই আসলে আমরা অতিক্রম করতে পেরেছি হচ্ছে আয়োডাইজ সল্ট, যেটাকে বলা হয় ইউনিভার্সাল সল্ট আয়োডিনেশন, এটার কারণে। তা আয়োডিনটা কেন লাগে আমাদের? আমরা যা খাচ্ছি সেখানকার আয়োডিন নিয়েই কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থিটা হরমোন দুটো তৈরি করছে। এখন যদি আয়োডিনের অভাব থাকে তাহলেও পারবে না তৈরি করতে। সেটা যেমন আমরা অতিক্রম করে এসে আমার যে অভিজ্ঞতা দেখি যে যখন অনেক আয়োডিনের অভাব ছিল, বড় বড় ঘ্যাগ রোগ নিয়ে যে রুগীরা আসতো, তাদের যে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার যেটাকে আমরা বলি সেটা ছিল, সেই ধরনের রোগী কিন্তু এখন আমরা কম পাই। তার মানে নিশ্চয়ই আয়োডাইজ সল্ট এখানে একটা ভূমিকা রাখে। তারপরে আসি যে হ্যাঁ, সবার আয়োডিনের ঘাটতি পূরণ হয়ে গেল, আমরা আয়োডাইজ সল্ট খাচ্ছি, তাতে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা? হ্যাঁ, এটা নিয়েও কিন্তু বিভিন্ন বিদেশি আর্টিকেল এবং আমাদের দেশেও গবেষণা হয়েছে যে বেশি মাত্রায় আয়োডিনও আবার থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি স্টিমুলেট করতে পারে এবং সে কারণে কিছু কিছু রোগ দেখা যেতে পারে। যদিও এটা এখনও অতটা প্রতিষ্ঠিত না, তারপরেও ওভারঅল যেটা আমাদের চিন্তাধারা সেটা হচ্ছে যে তারপরেও আমাদের আসলে একটু আয়োডাইজ সল্ট খাওয়াই উচিত। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট অনুযায়ী একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে এই থাইরয়েডের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এই বাংলাদেশে যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট অনুযায়ী যখনই চিকিৎসা দিচ্ছেন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? অবশ্যই দীর্ঘদিনের অভিজ্ঞতায় শুধু আর্থসামাজিক না, আমি বলবো সোশিও কালচারাল রিলিজিয়াস সব কিছু মিলিয়ে যদি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, যেহেতু এই রোগটা একটু মেয়েদের বেশি হয়, যখন অল্প বয়সী কোনো মেয়ের ধরলাম যে থাইরয়েড ক্যান্সারই ধরা পড়েছে, পেশেন্টের যে গার্জিয়ানরা, পেশেন্টের যে অভিভাবকরা, তারা দেখা যায় যে এই সহজ সত্যটাকে মেনে নিতে পারে না। যদিও থাইরয়েড ক্যান্সার একটি নিরাময়যোগ্য ক্যান্সার এবং সঠিকভাবে থেরাপি নেওয়ার পরে রোগীর কিন্তু লাইফের কোয়ালিটি একদম স্বাভাবিক থাকে, তারপরেও তাদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যায় যে এই থাইরয়েড ক্যান্সারের তথ্যটি গোপন করে তারা তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে চায়। হ্যাঁ, এবং বিয়ের সময় জানায় না যে তার মেয়ের থাইরয়েড ক্যান্সার আছে। এখন থাইরয়েড ক্যান্সার চিকিৎসার জন্য এই যে লাইফ সেভিং একটা ওষুধ থাইরক্সিন তার প্রতিদিন সকালে খেতে হবে, সে তো বিয়ে হয়ে চলে গেল শ্বশুরবাড়ি, ব্যাগে কয়েকটা ওষুধ ছিল, সে কয়টা খেয়েছে, তারপরে যে আর ওষুধ খেতে পারছে না, জানাতে পারছে না, খাচ্ছে না এবং রোগটা ছড়িয়ে নিয়ে যে সে হাজির হচ্ছে, এটা আমি মনে করি যে একটা প্রচণ্ড ধরনের অসচেতনতা এবং এই জিনিসটা থাকা উচিত না। মানুষের জীবন সবার আগে, সবচাইতে গুরুত্বপূর্ণ, মানুষের বিয়ে নয়।
আমি একটু খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাই। থাইরয়েডে আক্রান্ত রোগীদের খাদ্যাভ্যাসে কি পরিবর্তন আনা উচিত বা খাদ্য তালিকায় কি খাবার রাখা উচিত? খাদ্য তালিকায় আমরা বলে দেই যে কিছু কিছু খাবার একটু থাইরয়েডকে স্টিমুলেট করে কিংবা এফেক্ট করতে পারে, সেই জিনিসগুলো একটু কম খেতে, কিন্তু একেবারে নিষেধ করি না। হ্যাঁ, তো স্বাভাবিক যে খাবার আমরা খাই, আমাদের বাঙালিদের যে ধরনের খাবার খাওয়ার প্রবণতা, যে একটু শাকসবজি খাওয়া হয়, মাছ, তারপরে ডিম, আমরা বলি যে একটু বাদাম খাবেন, তারপরে চর্বিযুক্ত মাছ খাবেন, কিন্তু অনেক সময় রোগীদের অনেক কোয়েশ্চেন থাকে, যেমন তারা বলতে থাকে আমি কি হাঁসের মাংস খেতে পারবো, গরুর মাংস তো খাওয়া যাবে না, এটা তো খাওয়া যাবে। আসলে তা না, খেতে পারবেন আপনি সবই, তবে কিছু কিছু খাবার যেমন আমরা বলি যে একটু পাতাকপি, ফুলকপি, ব্রকোলি, মূলা, গাজর, এই সবজিগুলো হয়তোবা রোজই খাদ্য তালিকায় না রাখাই ভালো, কারণ কিছুটা থাইরয়েডকে এফেক্ট করতে পারে। তারপরে হচ্ছে যে ক্যানের যে প্রোডাক্ট, ক্যানের ভিতরে রাখা মাশরুম, বিভিন্ন ধরনের সবজি কিংবা প্রিজারভেটিভ দিয়ে রাখা থাকে, এগুলোকে ধারণা করা হয় যে হয়তোবা থাইরয়েডকে একটু এফেক্ট করতে পারে, কিন্তু এটা একেবারে যে প্রতিষ্ঠিত সত্য খাওয়া যাবেই না তা নয়। যে সকল নারীদের, আসলে আমরা যেহেতু নারীদের নিয়েই কথা বলছি, থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তারা এই থাইরয়েডের সমস্যা থেকে একটু ভালো থাকার জন্য কি কি ধরনের লাইফস্টাইল বা জীবনযাপন করতে পারেন, আপনার কি পরামর্শ থাকবেন? প্রথম লাইফস্টাইল হচ্ছে যে আপনার যদি কোনো ওষুধ রেগুলার খেতে বলা হয়, সেটা অবশ্যই রেগুলার খেতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে আমার থাইরয়েড আছে দেখেই আমার এই হচ্ছে, এজন্য নিজেকে একদম ছেড়ে দিলে চলবে না, ইচ্ছা মতো ওজন বেড়ে গেল, আমার থাইরয়েডের জন্য ওজন বেড়ে গেল, আসলে তা না। নিজের ওজন কন্ট্রোলে রাখা কিন্তু নিজের দায়িত্ব, একটু হাঁটাচলা করা, শারীরিক একটু অ্যাক্টিভিটির মধ্যে থাকা, এটা করতে হবে। দুশ্চিন্তা কমাতে হবে, হেলদি লাইফস্টাইল সে নিজে করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে থাইরয়েডের জন্য, এটার জন্য কিন্তু সে একেবারে মরে যাবে তা না, তো সুতরাং যতদিন বেঁচে থাকবে তার যেন কোয়ালিটি অফ লাইফটা সে সুন্দরভাবে মেনটেন করতে পারে, এটা হচ্ছে একটা বড় জিনিস, এবং সেটার জন্য নিজেরই চেষ্টা করতে হবে। আর তার পরিবারের সদস্যদেরও তাকে ওইভাবে একটু সাহায্য করতে হবে, একটু সকালবেলায় মনে করিয়ে দিলে তো অসুবিধা নাই যে তোমার ওষুধটা কি খেয়েছো। সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? দর্শকদের জন্য পরামর্শ এটাই যে থাইরয়েড ঘটিত রোগ নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশে আমরা একদম আন্তর্জাতিক মানের থাইরয়েডের চিকিৎসা দিয়ে আসছি, এবং আমরা হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড ক্যান্সার, থাইরয়েডাইটিস সব রোগের চিকিৎসা করছি। সুতরাং আপনার নিকটস্থ যে কোনো একজন থাইরয়েড বিশেষজ্ঞ, নিউক্লিয়ার মেডিসিন ইনস্টিটিউট, যে কোনো জায়গায় গেলে আপনি আপনার থাইরয়েডের একদম সঠিক গাইডলাইন সহ চিকিৎসা পাবেন, এবং এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। ধন্যবাদ ম্যাম, আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে অসংখ্য। নবেদন লাইভ 28 প্রেজেন্স নারী স্বাস্থ্য রেনেটাই এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।